যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে। প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য বিরাজ করছে, যা দুর্ভাগ্যজনক। একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতিতে পাশ করা হবে, আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে, এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। তবে কোনো কিছুই নির্বাচনের উপর প্রভাব ফেলবে না উল্লেখ করে রাজনৈতিক দলগুলো আরও দায়িত্বশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না, এত এই মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কী ধরনের আচরণ করছেন। জুলাই সনদ ও গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলেও জানান আসিফ নজরুল। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সই হওয়া সনদে নোড অব ডিসেন্ট উল্লেখ আছে। জনগণের ম্যান্ডেট পেলে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দল, কিন্তু নোট অব ডিসেন্টের বিষয়টি বাস্তবায়ন সুপারিশে নেই। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি দলগুলোর সঙ্গে আলোচনার এজেন্ডায় ছিল না। দুপুরে গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ঐক্যমত হওয়া কয়েকটি দফা অগোচরে সংশোধন করেছে ঐক্যমত্য কমিশন। তাই এ কমিশনের সঙ্গে প্রায় 1 বছরের আলোচনা ছিল জাতিসংঘে প্রতারণা। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট কখনোই মেনে নেবে না বিএনপি। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিকে বিভক্ত করা জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে। ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি, কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্ম হতে পারে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,
জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, আর সেই রায়ে নির্বাচন চায় জামায়াত। বলেছেন, বিএনপির জন্য আমরা ছাড় দিয়েছি। এনসিপি একটা প্রস্তাব দিয়েছিল, বিএনপি সেটার বিরোধিতা করেছে, সেক্ষেত্রেও জামায়াত তাদের পক্ষ থেকে ছাড় দিয়েছি। দুপুরে রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে নানা পায়তারা চলছে দেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির। একথা জানিয়ে মোহাম্মদ তাহের বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করেনি জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশন চেয়েছিল সব সিদ্ধান্তে শতভাগ একমত করা। নির্বাচনের আছে 90 দিন। এখন যদি নোট অফ ডিসেন্ট পাঠানো হয় প্রতিদিন, তাহলে জনগণকে বিভ্রান্ত করা হবে। আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। আমরা যে সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, দুটি প্রস্তাব, একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট, আর একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। জুলাই সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। নভেম্বরে গণভোট সহ নানা দাবিতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসির কাছে স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দল। পরে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক ও নভেম্বরে গণভোট সহ নানা দাবিতে স্মারকলিপি দেয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতা রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দল প্রস্তাব করেছি যে জুলাই জানিয়ে স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ইসলামী দলগুলোর দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না, আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। নভেম্বর মাসে গণভোটের আয়োজন করা এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করা। আর দ্বিতীয় হলো আরপিও সংশোধনীতে যারা আপত্তি করছে কোনো দল, এখানে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না, এই সংশোধনী এটা বহাল রাখতে হবে। স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী 3 তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণপূর্বক নতুন কর্মসূচি দেবেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছরে ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে জাতির মানবতা ও মনুষ্যত্ব ধ্বংস হয়েছিল, পাশবিকতা তৈরি হয়েছিল। কিন্তু সবকিছু বিদায় করে 2024-এর 5 আগস্ট 1400 ছাত্র জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশ তৈরির অভিযাত্রা শুরু হয়েছে। দুপুরে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প 2025 উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারি কথা বলেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের অর্থনীতি লুটপাট, দুর্নীতি সহ সবকিছুকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু সবকিছু বদলে নৈতিকতার ভিত্তিতে জাতি গঠন করতে চায় জামায়াত ইসলামী। মহান আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া করেন, এদেশের মানুষ যদি আমাদেরকে ভালোবেসে আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এবং আমরা যে দেশ গড়ে তুলবো, সে দেশটা হচ্ছে মানবিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ নাম দিয়েছি। তার কারণ হলো দীর্ঘ 17 বছরের
তর্ক বিতর্ক পরিহার করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং সার্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিষয়টির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বলেও মনে করেন তিনি। এই তর্ক বিতর্ক, এই অহেতুক অহমিকাবোধ এবং বিতর্ক এবং ঐকমত্যে আমরা পৌঁছাতে না পারি। আমার আশঙ্কা যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, এই দায়ভারটা ওনার উপরে যাবে যে উনি সবাইকে জাতিকে ঐকমত্য করতে পারলেন না, এবং এমনও হতে পারে আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ওনার পদ থেকে। উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে এবং আগামী দিনের নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে এবং একটা ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর সংশোধন করা হয়েছে। ইসি প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলাকলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হিসেবে শাপলা চাওয়ার প্রেক্ষাপটে শাপলাকলি নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হলো। ইসি সচিব আক্তার আহমেদের স্বাক্ষরে বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এতে 119টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এর আগে গত 24 সেপ্টেম্বর 115টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল ইসি। নির্বাচন প্রতীক হিসেবে শাপলা চেয়ে দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন শাপলাকলি যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আগের 16 প্রতীক বাদ দিয়ে নতুন 119 প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করেছে শাপলাকলি রাখা যেতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপি বরাবরই শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে একথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তি। এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দিতে ইসির প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েকটি দল এবং মিলিটারির মধ্যে ভাগ বটোয়ারা যে কমিশনটা গঠিত হয়েছে, সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে, এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কিভাবে সুন্দর সুষ্ঠু ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে 21 অক্টোবর আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন এনসিপি এনায়েত ও শহীদ বায়েজিদ বুস্তামির ভাই কারিমুল। পরে টেস্ট, ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করে। এদিকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনকালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন 18তম দিনে গড়িয়েছে। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে শিক্ষকরা রাজধানীর রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও এখনও জাতীয়করণের প্রক্রিয়া সম্পূর্ণ করেনি, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গতকাল সড়ক অবরোধ করে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়, কিন্তু শিক্ষকরা উত্তেজিত হয়ে সড়ক থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরুর চেষ্টা করলে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম
বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি 24 পদাতিক ডিভিশন, জিওসি 8 ডক ও সেন্টার কমান্ডেন্ট। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সম্মেলনে যোগ দেন সেনাবাহিনীর সিনিয়র অফিসার, আর্টিলারি রেজিমেন্ট ও এয়ার ডিফেন্স কোরের ব্রিগেড ও ইউনিট অধিনায়কগণ। দেশে বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 928 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 928 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে 120 জন, চট্টগ্রাম বিভাগে 88 জন, ঢাকা বিভাগে 194 জন, ঢাকা উত্তর সিটিতে 203 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 142 জন, খুলনা বিভাগে 46 জন, ময়মনসিংহ বিভাগে 56 জন, রাজশাহী বিভাগে 63 জন, রংপুর বিভাগে 13 জন এবং সিলেট বিভাগে 3 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় 4 বছরের এক শিশুকে। দীর্ঘ 1 সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র্যাব 4। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব 4-এর উপপরিচালক মেজর আবরার ফয়সাদ সাদি জানান, এই চক্রের অন্যান্য সদস্য ধরতে অভিযান চলমান রয়েছে। শিমুল খানের রিপোর্ট। এক ব্যক্তির হাত ধরে খুব স্বাভাবিকভাবে চলে যাচ্ছে তানহা পাখি নামে 4 বছরের এক শিশু। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। তারপর নিখোঁজ ছিল 7 দিন। তানহা পাখির বাবা জানান, 23 তারিখ সন্ধ্যায় তানহা পাখি মিরপুর 11 নম্বরে নিজ বাসার সামনে খেলছিল। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। দরবেশে যে একজন ফোন দিছিল, উনি বলছে যে জিনের থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। কান্নাজড়িত কণ্ঠে তার দাদি জানান, 11 মাস বয়সে মাকে হারিয়ে বাবার আদরে বড় হন তানহা। বলেন, দরবেশের ফোন দিয়ে জানায় গায়েবী শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয় তানহাকে। ধাপে ধাপে নেওয়া হয় টাকা। আমরা অনেক কষ্ট পাইছি, এই যে কামযুগ করলো, কেন করলো, আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। ওনাদেরকে আমি ধন্যবাদ দেই। অপহরণ হওয়া তানহাকে উদ্ধারে মাঠে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4। বিভিন্ন জায়গায় অভিযানের পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 29শে অক্টোবর আমরা একটা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা করে আমরা 4 বছরের একটা কন্যা শিশু অপহরণপূর্বক উদ্ধার এবং এই অপহরণের সঙ্গে সরাসরি জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং ছায়া তদন্তের এক পর্যায়ে আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আসে, যে ভিডিও ফুটেজটা আমাদের জন্য খুবই টার্নিং পয়েন্ট ছিল। তো ভিডিও ফুটেজ দেখার সাথে সাথে আমরা যেটা পরিলক্ষিত করলাম, এটা কোনো নিখোঁজের ঘটনা নয়, কমপ্লিটলি একটা ফ্রেশ অপহরণের মামলা। র্যাব বলেন, এভাবে অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়। অপহরণে কী ধরনের দ্রব্য বা রাসায়নিক ব্যবহার করা হয়েছে ফরেনসিক প্রতিবেদনের পর জানা যাবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।